রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ জানানো হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে ইরান। তবে কাতারের একজন মধ্যস্থতাকারী শনিবার মাসহাদ সফর করে যুদ্ধবিরতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই সফরটি কাতারের উদ্যোগে হয়েছে, ইরানের অনুরোধে নয়। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করিনি, তবে একটি আঞ্চলিক মধ্যস্থতাকারীর সফরের প্রস্তাব প্রত্যাখ্যানও করিনি। বাঘাইয়ের অভিযোগ, যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র ২২ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র একাধিকবার তা লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানের দক্ষিণ উপকূলে নতুন সামরিক হামলা, মার্কিন ট্রেজারির মাধ্যমে ইরানের তেল রপ্তানির লাইসেন্স বাতিল এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ সবই ওই সমঝোতার বিভিন্ন ধারার পরিপন্থী। তিনি বলেন, ইরানের নীতি হল প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি। অপরপক্ষ নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন না করলে ইরানও কোনো প্রতিশ্রুতি কার্যকর করবে না। প্রয়োজনে ইসলামী প্রজাতন্ত্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতেও এই নীতি অনুসরণ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সাম্প্রতিক বৈঠকের সমালোচনাও করেন বাঘাই। তার দাবি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধে বৈঠকটি ডাকা হলেও চীন ও রাশিয়া এর বিরোধিতা করেছে এবং বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রবেশাধিকারের দাবি গ্রহণযোগ্য নয়, কারণ হামলার সময় আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো নিন্দা জানায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেছেন, ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক তৎপরতা মোকাবেলায় সর্বদা প্রস্তুত। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে বাঘাই বলেন, প্রচণ্ড গরমের মধ্যেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা উপকূল, দ্বীপাঞ্চল, সীমান্ত এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থেকে শত্রুপক্ষের গতিবিধির ওপর সতর্ক নজর রাখছেন। তাদের এই নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের ফলে দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি নিশ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, মাতৃভূমির সাহসী যোদ্ধা ও নিবেদিত প্রাণরক্ষকদের প্রতি জাতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে যেসব সেনা সদস্য নীরবে দেশের নিরাপত্তার ভার বহন করছেন, তাদের আত্মত্যাগ ও দায়িত্বশীলতারও উচ্চ প্রশংসা করেন তিনি। বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী ইরানের জনগণ সশস্ত্র বাহিনীর আন্তরিক প্রচেষ্টা, দৃঢ়তা এবং আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ। তাদের শক্তিশালী উপস্থিতি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি পুরো জাতির জন্য গর্বের বিষয়। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা ও বিভিন্ন নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে বাঘাইয়ের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দেন যে দেশের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের সদ্য প্রকাশিত একটি নথি প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। গরিবাবাদির দাবি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ সম্প্রতি একটি নথি প্রকাশ করেছে যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহযোগিতার স্বীকৃতি হিসেবে ইউএইর ওপর আরোপিত কিছু রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে এবং দেশটির রপ্তানি মর্যাদা উন্নীত করা হয়েছে। তিনি বলেন, এটি ওয়াশিংটনের পক্ষ থেকে ইউএইর ভূমিকার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। একই সঙ্গে তিনি এ নথিকে আবুধাবির জন্য লজ্জাজনক দলিল আখ্যা দিয়ে দাবি করেন, এর মাধ্যমে ইউএই আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রত্যক্ষ দায়বদ্ধতা ও সম্ভাব্য আইনি পরিণতির মুখোমুখি হয়েছে। গরিবাবাদি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত থাকার কারণে সংযুক্ত আরব আমিরাতকে আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহির আওতায় আনতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, নতুন সিদ্ধান্তের ফলে ইউএইকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার দুটি সীমাবদ্ধ দেশ গোষ্ঠী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে দেশটির লাইসেন্স ছাড়াই নিয়ন্ত্রিত সামরিক সরঞ্জাম, নির্দিষ্ট উপগ্রহ ও মহাকাশযান প্রযুক্তি, পাশাপাশি তেল, গ্যাস উৎপাদন, সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ এবং
বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতে ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য আমদানির সুবিধা পাবে। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে ইউএইর ভূমিকা পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি সক্রিয় ছিল। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরু থেকেই ইউএই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলায় অংশ নিয়েছিল। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সমঝোতার শর্ত মেনে চলতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে এবং তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলো পূর্ববর্তী অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেতে এক পোস্টে আরাকচি বলেন, ইরান এখন পর্যন্ত তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, কিন্তু তথাকথিত মার্কিন ট্রেজারি সেক্রেটারি সমঝোতার স্মারকের ৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। তিনি দাবি করেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের ধারাবাহিক একাধিক লঙ্ঘন ও ভুল পদক্ষেপেরই অংশ। আরাকচির মতে এসব কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বিদ্যমান অবস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একতরফাভাবে কোনো পক্ষের প্রতিশ্রুতি পালনের মাধ্যমে সমঝোতা কার্যকর রাখা সম্ভব নয়। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, বাস্তবতা হলো, সামনে এগোতে হলে কেবল পারস্পরিকভাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন গ্রহণযোগ্য হতে পারে। আরাকচির এই মন্তব্য এমন সময় এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করার জন্য কিছু পক্ষ সক্রিয়ভাবে কাজ করছে বলে সতর্ক করেছেন। শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোন আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দুই নেতার আলোচনায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং টেকসই শান্তি নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়। পেজিশকিয়ান বলেন, চলমান শান্তি উদ্যোগকে ব্যাহত করতে কিছু আন্তর্জাতিক পক্ষ কাজ করছে। এ সময় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, তারা পূর্ববর্তী প্রতিশ্রুতি থেকে সরে এসে আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে এবং সংকটের বিস্তার ঠেকাতে কূটনৈতিক পথেই অগ্রসর হওয়া জরুরি। তিনি দাবি করেন, ইরান সবসময় নিজ প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যে কোনো স্থায়ী সমঝোতার জন্য পারস্পরিক সম্মান ও বাস্তবসম্মতভাবে অঙ্গীকার বাস্তবায়ন অপরিহার্য। তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্রনীতি ও আলোচনা দেশের সর্বোচ্চ নীতিমালার আওতায় এবং সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত হয়। পেজিশকিয়ান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের কূটনৈতিক উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তেহরান ইসলামাবাদের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে বাণিজ্য, কৃষি, পরিবহন ও শিল্প খাতে বিদ্যমান অর্থনৈতিক চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেন। তিনি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সংযম ও ধারাবাহিক রাজনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে কাতারের উদ্যোগ সহ অন্যান্য আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি পাকিস্তান ভবিষ্যতেও উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানান। আলোচনার শেষে দুই নেতা রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তিগুলোর বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তুরস্কের উপর আরোপিত কাটসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এবং তুরস্ককে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-35 বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই ঘোষণা শুধু যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কের নতুন অধ্যায় নয়, বরং ন্যাটো, মধ্যপ্রাচ্য এবং পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যদিও এখনও আইনি ও কংগ্রেসীয় বাধা পুরোপুরি দূর হয়নি, তবুও ট্রাম্পের এই অবস্থান ওয়াশিংটন নীতিগত পরিবর্তনের একটি শক্তিশালী ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 2020 সালে তুরস্ক ও রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র কাটসা আইনের আওতায় আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বহিষ্কার করা হয়। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, একই দেশে S-400 এবং F-35 থাকলে রাশিয়া F-35 এর স্টেলথ প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে তুরস্ক শুরু থেকেই এই সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আসছে এবং জানিয়ে আসছে যে তারা প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে, তাই F-35 পাওয়ার অধিকার তাদের রয়েছে।
ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে ন্যাটো এখন তুরস্ককে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। তুরস্ক একদিকে কৃষ্ণ সাগরের প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করে, অন্যদিকে মধ্যপ্রাচ্য, ককেশাস ও ইউরোপের সংযোগস্থলে অবস্থান করছে। ফলে আঙ্কারাকে পুরোপুরি দূরে ঠেলে দেয়া যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে ব্যয়বহুল হতে পারে। দ্বিতীয়ত, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে প্রতিরক্ষা রপ্তানি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপাদান। F-35 বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং লাভজনক সামরিক কর্মসূচিগুলোর একটি। তুরস্ক যদি পুনরায় এই প্রকল্পে যুক্ত হয়, তাহলে মার্কিন প্রতিরক্ষা শিল্পের জন্য বহু বিলিয়ন ডলারের নতুন বাজার তৈরি হবে। পাশাপাশি তুরস্ককে পুনরায় পশ্চিমা সামরিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হলে আঙ্কারার রাশিয়ার উপর নির্ভরশীলতাও কমতে পারে। তৃতীয়ত, তুরস্ক গত কয়েক বছরে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুদ্ধ ড্রোন, ক্ষেপণাস্ত্র, নৌযান এবং ভবিষ্যতের কান যুদ্ধ বিমান কর্মসূচির মাধ্যমে দেশটি দ্রুত একটি প্রতিরক্ষা শক্তিতে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি দীর্ঘদিন F-35 না দেয়, তাহলে তুরস্ক নিজস্ব প্রযুক্তি অথবা বিকল্প উৎসের দিকে আরও দ্রুত ঝুঁকতে পারে। ট্রাম্পের সিদ্ধান্ত সেই প্রবণতা কমানোর একটি প্রচেষ্টাও হতে পারে, তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন মোটেও সহজ হবে না। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এখনও তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে উল্লেখযোগ্য আপত্তি রয়েছে। অনেক আইন প্রণেতা মনে করেন S-400 ইস্যুর পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত F-35 সরবরাহ করা উচিত নয়। এছাড়া কার্সা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া বড় ধরনের অস্ত্র বিক্রি কার্যকর করা কঠিন হতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে এই পথে এখনও আইনি ও রাজনৈতিক বাধা রয়েছে। এই ঘোষণার সবচেয়ে বেশি উদ্বিগ্ন হতে পারে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন সামরিক সক্ষমতা পেয়ে এসেছে যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রযুক্তিগতভাবে এগিয়ে। তুরস্ক যদি F-35 পায়, তাহলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আঙ্কারা ও তেল আবিবের সম্পর্ক গত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে উত্তেজনাপূর্ণ থাকায় ইসরায়েলের নিরাপত্তা মহলে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। অন্যদিকে রাশিয়াও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। S-400 কেনার মাধ্যমে মস্কো ও আঙ্কারার সম্পর্ক একসময় ঘনিষ্ঠ হলেও বর্তমানে সিরিয়া, কৃষ্ণ সাগর এবং আঞ্চলিক ভূরাজনীতিতে দুই দেশের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে। যদি তুরস্ক ধীরে ধীরে আবার পুরোপুরি পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থায় ফিরে যায়, তাহলে রাশিয়ার জন্য এটি কৌশলগত ক্ষতি হিসেবে দেখা হবে। সব মিলিয়ে ট্রাম্পের এই ঘোষণা এখনই F-35 হস্তান্তরের নিশ্চয়তা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। এটি দেখায় যে ওয়াশিংটন তুরস্ককে আবারও ন্যাটোর কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কংগ্রেসের অবস্থান, S-400 ইস্যুর ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত হিসাব নিকাশের উপর। যদি শেষ পর্যন্ত তুরস্ক সত্যি F-35 পায়, তাহলে এটি শুধু দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ঘটনা হবে না, বরং ন্যাটোর অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য, পূর্ব ভূমধ্যসাগরের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণেও নতুন অধ্যায়ের সূচনা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে আবারও আলোচনায় এসেছে তুরস্কের F-35 স্টেলথ যুদ্ধ বিমান কর্মসূচিতে ফেরার সম্ভাবনা। ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প ইঙ্গিত দেন তুরস্ককে পুনরায় F-35 প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। বিশেষ করে ইসরায়েল প্রকাশ্যে এর বিরোধিতা শুরু করেছে। F-35 ঘিরে তুরস্ক ইসরায়েল মুখোমুখি হওয়ার নেপথ্যের কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সরকার হামাস ও মুসলিম ব্রাদারহুডের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছে। তাই যুক্তরাষ্ট্রের এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্কের প্রত্যাবর্তন ইসরায়েলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। একই অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়াল লাইটার। তার দাবি, F-35 প্রোগ্রামে তুরস্কের ফিরে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট INSS এর গবেষক গালিয়া লিন্ডেন স্ট্রাউসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ইসরায়েলের বিমান বাহিনী দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ
কৌশলগত সামরিক সম্পদ। তাই তুরস্কের মতো একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর হাতে F-35 পৌঁছানো ইসরায়েলের দীর্ঘদিনের গুণগত সামরিক শ্রেষ্ঠত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি বলেন, তুরস্কের ইতিমধ্যে শক্তিশালী স্থল ও নৌবাহিনী রয়েছে। এর সঙ্গে উন্নত স্টাইল যুদ্ধবিমান যুক্ত হলে তাদের সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল F-35 বিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির পরিবর্তনের ইঙ্গিতও বহন করতে পারে। তাদের আশঙ্কা, তুরস্ককে যদি পুনরায় F-35 কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ভবিষ্যতে আরও উন্নত মার্কিন সামরিক প্রযুক্তি ও অস্ত্র আঙ্কারার কাছে বিক্রির পথও উন্মুক্ত হতে পারে। 2023 সালের 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এদিকে 2024 সালে এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছিলেন, তুরস্ককে এতটাই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনে অন্যায় যুদ্ধ চালাতে না পারে। তিনি আরও বলেন, আমরা যেমন কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজন হলে ইসরায়েলের ক্ষেত্রেও একই কাজ করব। যদিও আঙ্কারা কখনোই আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পরিকল্পনার কথা স্বীকার করেনি, তবুও এ ধরনের বক্তব্য ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুরস্কের জাতীয় নিরাপত্তা নীতিতেও সাম্প্রতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির জাতীয় নিরাপত্তা কৌশল, যা রেড বুক নামে পরিচিত, গোপন রাখা হতো। তবে 2024 সালে প্রকাশিত 4 বছর মেয়াদী জাতীয় নিরাপত্তা পরিষদের সার সংক্ষেপে ইসরায়েলকে স্থিতিশীলতার পথে অন্যতম বাধা হিসেবে উল্লেখ করা হয়। বিশেষ করে সিরিয়া ও গাজা প্রসঙ্গে এই অবস্থান তুলে ধরা হয়। সিরিয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। চলতি বছর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের তৈরি HTRS-100 এয়ার সার্ভেলেন্স রাডার মোতায়েন করা হয়। আঙ্কারা জানায়, এটি বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা হয়েছে। তবে ইসরায়েলের দাবি, রাডারটিতে সামরিক মানের আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো IFF প্রযুক্তি এবং উন্নত কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান অভিযানের ওপর নজরদারি আরও কার্যকর করতে পারে। এদিকে তুরস্কের কিছু প্রতিরক্ষা বিশ্লেষক দাবি করেছেন, সরাসরি সংঘাত শুরু হলে তুর্কি বাহিনী স্বল্প সময়ের মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হবে। যদিও সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ এসব মন্তব্যকে বাস্তবতার চেয়ে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। F-35 ইস্যুর পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি ইতিহাস। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয় এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নতির ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে তুরস্ক নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্প নিয়েও এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পশ্চিমা প্রযুক্তি ও ইঞ্জিন সহযোগিতা পাওয়া গেলে প্রকল্পটি আরও গতি পেতে পারে। তবে তুরস্কের সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ এখনও সহজ নয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই বিষয়ে আপত্তি রয়েছে এবং ইসরায়েলও কূটনৈতিকভাবে এই সিদ্ধান্ত ঠেকাতে সক্রিয় রয়েছে। ফলে F-35 ইস্যু এখন কেবল একটি যুদ্ধবিমান কর্মসূচির বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য, যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক এবং তুরস্ক-ইসরায়েল প্রতিদ্বন্দ্বিতার নতুন পরীক্ষায় পরিণত হয়েছে। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করল দেশটির সেনাবাহিনী। মার্কিন জায়নবাদী শক্তি খামেনিকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি বলে জানায় দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি। খামেনির আদর্শকে বুকে ধারণ করেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের এই সেনাপ্রধান।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে দেশ দুটির বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধ চালিয়ে যায় ইরান। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধে ইরান বীরদর্পে লড়াই চালিয়ে যায়। দীর্ঘ যুদ্ধের পর ইরান কেবল টিকেই থাকেনি, বরং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিজয়ও লাভ করেছে বলে উল্লেখ করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইরানের এই অভূতপূর্ব সফলতার পেছনে দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার অবদানও ব্যাপক। বৈশ্বিক পরাশক্তির সামনে মাথা নত না করে মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচার যে শিক্ষা, তা প্রয়াত নেতাই শিখিয়ে দিয়ে গেছেন দেশটির আপামর জনসাধারণ এবং বীর যোদ্ধাদের। এবার এই নেতার শেষ বিদায়ের পরপরই তার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করলেন ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি। জেনারেল আমির হাতামি বলেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতার পথ একটি প্রবহমান ঝর্ণার মতো, যা এই জাতির সংকল্প ও দৃঢ়তার দ্বারা চালিত হয়ে বয়ে চলবে। এটি সত্য, ন্যায় ও প্রতিরোধের স্তম্ভে প্রথিত একটি পথ, যার উজ্জ্বল কোনো শত্রুর চক্রান্ত বা ষড়যন্ত্রের দ্বারা নিভিয়ে দেওয়া সম্ভব নয়। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফনের একদিন পর ইরানিদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। প্রয়াত নেতার জানাজা আর দাফনে লাখ লাখ ইরানি এবং স্বাধীনতাকামী মানুষের উপস্থিতিকে এক বিরাট সাফল্য বলে উল্লেখ করেন হাতামি। এছাড়াও এটিকে ইরানি জাতি এবং শহীদদের মাধ্যমে চিরস্থায়ী হওয়া আদর্শের মধ্যকার অটুট বন্ধনের এক চমৎকার প্রমাণ বলেও আখ্যা দেন তিনি। হাতামি আরও উল্লেখ করেন, এই গৌরবময় ইতিহাস সাক্ষ্য দেয় যে ইরান প্রতিটি কঠিন পরীক্ষা পেরিয়ে আরও দৃঢ় সংকল্প ও অবিচল পদক্ষেপে এগিয়ে গেছে। আবারও দ্বিগুণ উদ্দীপনায় ইরান মর্যাদা, স্বাধীনতা ও দৃঢ়তার এই চিরন্তন পথকে সমুন্নত রাখবে। এছাড়াও প্রয়াত নেতার জানাজা ও দাফনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল ইরানি ও ইরাকিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের এই সেনাপ্রধান। এমনকি দেশটির পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী এবং চিকিৎসা কর্মীদেরকেও ধন্যবাদ জানান। একই সাথে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির প্রতিও ইরানের সেনাবাহিনীর অবিচল আনুগত্য পুনর্ব্যক্ত করেন। সবশেষে তিনি শত্রুদেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং সময়মতো যথোপযুক্ত শাস্তি দেওয়ারও প্রতিজ্ঞা করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।